আচ্ছা, 5Gর কথা উঠলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত খুব ফাস্ট ডাউনলোড আর বাফারিং ছাড়া ভিডিও স্ট্রিমিং, তাই তো? কিন্তু 5Gর আসল শক্তি কিন্তু এর স্পিডে না। এর আসল জাদুটা লুকিয়ে আছে এর ভেতরের আর্কিটেকচারে, যা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো 5Gর দরকারটা পড়ল কেন? এটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা বড় চ্যালেঞ্জের দিকে তাকাতে হবে। আমরা এখন এমন একটা যুগে আছি যেখানে ডেটার ব্যবহার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একটা পূর্বাভাস বলছে যে সারা বিশ্বে মোবাইল ডেটা ট্রাফিক খুব শীঘ্রই 7 গুণ বেড়ে যাবে। ভাবা যায়? মানে ডেটার একটা সুনামি আসতে চলেছে, আর আমাদের এখনকার যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু এর জন্য মোটেও তৈরি না। এটা আসলেই বিশাল একটা চ্যালেঞ্জ। তো প্রশ্নটা হলো, এই যে ডেটা আর ডিভাইসের বিস্ফোরণ, আমাদের নেটওয়ার্কগুলো এটা সামলাবে কিভাবে? এই একটা প্রশ্নই ইঞ্জিনিয়ারদের বাধ্য করেছে পুরো ব্যাপারটা গোড়া থেকে নতুন করে ভাবতে। কারণ পুরনো পদ্ধতিতে এই সমস্যার সমাধান আর সম্ভব ছিল না। আর এই সমস্যার সমাধান কিন্তু একটা মাত্র, কোনো জাদুতে হয়নি। এর উত্তরটা হলো একটা নতুন ফ্লেক্সিবল নেটওয়ার্ক, যেটা কিনা একই সাথে তিনটা একেবারে ভিন্ন ধরনের কাজ করতে পারে। আর এখানে 5Gর আসল কারসাজি। ব্যাপারটা এমন না যে 5G মানেই শুধু এক জিনিস, বরং এটা একটা মাল্টিটাস্কিং প্ল্যাটফর্ম। যেমন EMBB আমাদের সুপারফাস্ট ইন্টারনেট দেয়, আবার MMTC কোটি কোটি স্মার্ট ডিভাইস, মানে আমাদের স্মার্ট ঘড়ি থেকে শুরু করে স্মার্ট ফ্রিজ পর্যন্ত সবকিছুকে একসাথে কানেক্ট করে। আর সবশেষে URLC, ধরুন সেলফ ড্রাইভিং গাড়ি বা ফ্যাক্টরি রোবট, যেখানে এক মুহূর্তের জন্য সংযোগ বিচ্ছিন্ন হওয়া চলবে না, সেখানে এই টেকনোলজি কাজ করে। এখন এত বড় একটা স্বপ্নকে সত্যি করতে গেলে শুধু এখানে ওখানে কয়েকটা বেশি টাওয়ার বসালেই তো আর হবে না, তাই না? নেটওয়ার্কের একটা খুব গুরুত্বপূর্ণ অংশকে, যেটাকে আমরা প্রায় চোখেই দেখি না, সেটাকে নতুন করে বানাতে হয়েছে। এই যে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক বা সংক্ষেপে RAN, এটাই হলো সেই গেটওয়ে যা আমাদের ফোনকে মূল নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়। আর যত চাপ, যত ডেটা ডিম্যান্ড, সব এসে পড়ে কিন্তু এই RAN-এর ওপরেই। এই ছবিটা দেখুন, এটা হলো পুরনো সিস্টেম, যেটাকে বলে ডিস্ট্রিবিউটেড RAN বা DRAN। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বড় শহরের প্রত্যেকটা ট্রাফিক লাইটের জন্য আলাদা আলাদা ছোট্ট একটা করে কন্ট্রোল রুম বানানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা কতটা অদক্ষ আর খরচ সাপেক্ষ। ওকে, তো পুরনো সিস্টেমের সমস্যা তো দেখলাম। এবার চলুন দেখি 5G এই খেলাটা কিভাবে বদলে দিল। এই যে পাশাপাশি তুলনা, এটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একদিকে DRAN, যেখানে প্রত্যেকটা টাওয়ার নিজেই নিজের প্রসেসিং করত, মানে রিসোর্সগুলো সব ছড়ানো ছিটানো থাকত। আর অন্যদিকে দেখুন ক্লাউড RAN বা C-RAN, এখানে সব প্রসেসিং পাওয়ার এক জায়গায় একটা সেন্ট্রাল ক্লাউডে এনে জড়ো করা হয়েছে। এর ফলে কি হলো, রিসোর্সগুলো এখন অনেক দক্ষতার সাথে শেয়ার করা যায় যখন যেখানে দরকার। এই যে নতুন স্মার্ট ডিজাইন, মানে ক্লাউড RAN, এর ফলে নেটওয়ার্ক বানানোর খরচ, যেটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা প্রায় 15% কমে আসে। এটা কিন্তু নেটওয়ার্ক অপারেটরদের জন্য বিশাল একটা ব্যাপার। কিন্তু তার চেয়েও বড় চমকটা হলো, নেটওয়ার্কটা চালানোর যে দৈনন্দিন খরচ, মানে অপারেশনাল এক্সপেন্ডিচার, সেটা প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে, মানে অর্ধেকের কাছাকাছি। এটা নেটওয়ার্কিংয়ের অর্থনীতিকেই বদলে দেয়। আচ্ছা, খরচ তো কমল, কিন্তু টাকা পয়সার হিসেবের বাইরে এই নতুন আর্কিটেকচারটা আমাদের বাস্তব জীবনে ঠিক কি সুযোগ তৈরি করে দিচ্ছে? এর আসল গুরুত্বটা কোথায়? এই যে DRAN থেকে ক্লাউড RAN-এ আসা এই একটা আর্কিটেকচারাল শিফটই কিন্তু ভবিষ্যতে দরজা খুলে দিচ্ছে। যেমন ধরুন স্বচালিত গাড়ি, এর জন্য তো মিলিসেকেন্ডের মধ্যে রেসপন্স দরকার, মানে প্রায় জিরো ল্যাগ। বা ধরুন রিমোট সার্জারি, যেখানে সংযোগে বিন্দুমাত্র ত্রুটি মানে জীবন মরণের প্রশ্ন। এই সব কিছু সম্ভব হচ্ছে ওই কেন্দ্রীভূত সুপারফাস্ট প্রসেসিংয়ের জন্য। তো শেষ পর্যন্ত মূল কথাটা এটাই, 5Gর আসল বিপ্লবটা কিন্তু আমাদের ফোনের ডাউনলোড স্পিড বাড়ানোয় না। আসল বিপ্লবটা হলো এই নতুন আর্কিটেকচার, যা আমাদের সমাজের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য একেবারে নতুন সব সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। মানে স্পিড তো সবে শুরু।